যে চতুর্মুখী সংকট, বাংলাদেশ কোন দিকে যাবে। একদিকে বাংলাদেশ, আরেকদিকে ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ডলার এবং অর্থ সংকটে সরকার ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে, মোটামুটি সেটা পরিষ্কার। বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে সরকার ডলার চাইছে, প্রকল্প সহায়তা চাচ্ছে। তো মূলত এই মুহূর্তে সরকারের দরকার হচ্ছে খুব দ্রুত গতিতে ডলার। শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথাই জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। যে সেই সময় যারা জাতিপিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি এই ভিডিও ফুটেজগুলোর অংশবিশেষ আমি আপনাদের ভিডিওর শুরুতেও দেখিয়েছি, তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কী ধরনের হতে চলেছে। প্রিয় দর্শক, যারা বিএনপি এবং জামাতের দর্শক রয়েছেন আপনাদের জন্য রয়েছে সুসংবাদ, এবং যারা আওয়ামী লীগের দর্শকরা রয়েছেন আপনাদের জন্য কিছুটা দুঃসংবাদ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি ভিডিওর শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বড় সংকটের মধ্যে জাতি আছে, এটা অনেক আগে আমরা বলেছি, তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের, দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে। দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষের পারছে না। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছেন, তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন, কোনো রকম জীবন করছে, ওষুধের চিকিৎসা করতে পারছেন না, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটা অর্জন, সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিল, যেটাকে এখনো বলা হয় প্রজাতন্ত্র। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাদের দেশ, আমাদের দেশ, এইটাই ছিল সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য। এখন দেখেন সেই অর্জন, সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথাই জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাঁধে চেপেছে, এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। তখন থেকে অনুমিত ছিল ডলারের বাজারে একটা বিরাট সংকট আসছে, এবং সেটাই দেখা যাচ্ছে। দীর্ঘদিন থেকে টাকাকে ওভারভ্যালুড করে রাখা হয়েছিল পরিকল্পনা করে। 18 সালের রাতে আপনি যখন ব্যালট বাক্স ভরেছেন সিল মেরে, তারপর থেকে আপনি আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে দেখাতে চেয়েছেন আপনি দারুণ সফল সরকার, আপনার অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ আছে, সে কারণে আপনি দেশের জিডিপির আকার বাড়িয়ে দেখাতে চেয়েছেন। মানে বেসিকটা এরকম, আমরা তো টাকায় আমাদের জিডিপির আকারটা হিসাব করার পর টাকা ডলারের বিনিময় মূল্য দিয়ে, ধরুন যত লক্ষ কোটি টাকা হয়, এখন 50 লাখ কোটি টাকার আশপাশে, ধরুন আগের হিসাব যদি হতো 85 টাকা দিয়ে ভাগ দেন বিলিয়ন ডলার, এটা অনেক বেশি হতো, আর এখন 117 দিয়ে ভাগ দিলে দেখুন কতটা কমে যায় দেশের জিডিপির আকার। এবং জিডিপির আকার যদি কমে যায় তাহলে পার ক্যাপিটা জিডিপিও কমে যায়। কিন্তু আপনি এইটাই বিক্রি করতে চেয়েছেন, দেখো আমার কত উন্নয়ন হয়েছে। হিসাবগুলোর মধ্যে চুরি আছে, জিডিপির যে টাকায় আপনি হিসাব করেন, বহুবার বলেছি এটা জেনুইন হিসাব না, তারপরও আপনি টেকনিক্যালি ধরে নেন এটাকে, যখন আপনি ডলারের বিনিময়ে টাকা যদি শক্তিশালী থাকে ডলারের বড় অঙ্ক দেখাতে পারেন, এবং মাথাপিছু আয় বেশি দেখাতে দেখাতে একটা সময় করোনার পর ভারতের চেয়ে মাথাপিছু জিডিপি আমাদের বেশি হয়ে গিয়েছিল বলে খুব ফুটানি দেখিয়েছিলেন। এইভাবে আপনি এটা ধরে রেখেছিলেন। এবং আমি একটা কথা নির্বাচনের আগেও বলেছি যে আপনি আসলে চেষ্টা করছেন নির্বাচন পর্যন্ত একটা ঠ্যাক দিতে। ঠ্যাকটার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে একটা মারাত্মক ইকোনমিক কলাপস যদি হয়, মানুষ রাস্তায় যদি নেমে আসে, আপনি নির্বাচনটা যদি পার হতে না পারেন সংকট তৈরি হবে, কিন্তু নির্বাচনের পর আসলে আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, আপনি পেরে উঠবেন না, নো ওয়ে। সো সেটাই ঘটছে, এবং ঘটার ধরনটা একটু বলি। একটা নিউজ থেকে দেশ রূপান্তরে আমি একটু পড়ি। বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা বেচার নতুন পদ্ধতি ক্রলিং পেগ নীতি ঘোষণার পরপরে অস্থির হয়ে উঠেছে কার্ব মার্কেট, খোলা বাজার। সরকার ডলারের দাম 117 টাকা নির্ধারণের পরের দিনই 125 থেকে 127 টাকায় ডলার বিক্রি হচ্ছে খোলা বাজারে। ডলারের সঙ্গে ইউরো সহ অন্যান্য বিদেশি মুদ্রার লেনদেনেও বিরূপ প্রভাব পড়ছে, অনেক মানি এক্সচেঞ্জেই ডলারই পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এই তথ্য পাওয়া গেছে। বহু জায়গায় গেছে 127 টাকা পর্যন্ত উঠেছে। একজন কর্মকর্তা পত্রিকাকে বলেন, আমাদের কাছে কোনো ডলার নেই,
কেউই আজ ডলার বিক্রি করতে আসেনি, কিনতে না পারলে বিক্রি করবো কিভাবে। আসলে ব্যাপারগুলো খুব সত্য। আমরা একটু ধরি কি কি সংকট আসলে সামনে আছে ডলার নিয়ে। আমরা বহুবার বলেছি যে দীর্ঘদিন থেকে অর্থনীতিবিদরা বলছেন যে বাজারের উপরে ডলারের মূল্য ছেড়ে দিতে, সেটার উপায় নাই আসলে প্রথম কথা। কিন্তু এটা সমস্যার সমাধান করবে না, এটা সমস্যার সমাধান করবে না। আপনি যদি ডলারের বিপরীতে টাকা খুব বেশি শক্তিশালী হয়, তাহলে দুটো ঘটনা ঘটে যে কারণে ডলার রিজার্ভের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে রপ্তানিকারক যারা আছেন তাদের ইনসেন্টিভ বাড়ে, তাই না? আপনি $100 রপ্তানি করলেন, আগে কত টাকা পেতেন, এখন কত টাকা পাচ্ছেন। সুতরাং আপনার রপ্তানি করার জন্য আগ্রহ বাড়বে, আপনি চেষ্টা করুন আরও বেশি রপ্তানি করা যায় কিনা সেটা করতে। এটা এক। আরেকটা হচ্ছে রেমিট্যান্স, মানে যারা যারা বিদেশ থেকে টাকা পাঠায় তারা বেশি পাঠাবেন। কিন্তু আমার আর্গুমেন্ট ছিল যখনই আপনার দেশে টাকা পাচারের একটা চাহিদা থাকবে, এরকম একটা লুটেরা সরকারের আমলে টাকা পাচার করার চাহিদা থাকবেই, সুতরাং আপনি আসলে কার্ব মার্কেটে দামটা ধরে রাখতে পারবেন না, ফলে আপনি হুন্ডি আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যতই হোক 127 টাকা যদি অফিসিয়াল রেট করে দেন, পরের দিন 140-42 টাকায় ঠেকবেই। কারণ যারা লুটপাট করছে খুব ইজি মানি, একটা ওসি, একটা এসআইও বা একটা সরকারের বিভিন্ন পর্যায়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তারাও এখন নাকি দুবাইয়ে ফ্ল্যাট ট্যাট কেনার স্বপ্ন দেখছে, অনেকের ইনকাম সেরকম আছে। তো তার কাছে কোনো ব্যাপার নাই সব ঘুষের টাকা 150 টাকা করেও যদি পাঠায়, সেই ঘটনাটাই ঘটছে। এবং আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই ভোলেটাইল মুদ্রা কিন্তু কোনোদিনও ভালো না। এটা একটা মোটামুটি স্টেবল অবস্থায় যাওয়ার আগে, এটা 150, 160, 70 টাকায় গিয়ে ঠেকলে স্টেবল হওয়ার আগ পর্যন্ত সমস্যা কী হবে? যিনি রপ্তানিকারক, উনি রপ্তানি করলেও টাকা ফিরিয়ে আনতে গড়িমসি করেন। আমরা অলরেডি দেখেছি যে রপ্তানির টাকা ফিরিয়ে আনতে রপ্তানিকারকরা গড়িমসি করছেন। কথাটা খুব সোজা। আপনি যদি কিছুদিন ঠেকিয়ে রাখতে পারেন, তাতে যদি আপনি বেটার মূল্য পান, তাহলে আপনি সেটা করবেন। ডলার একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হওয়া সবচেয়ে খারাপ। ডলার দীর্ঘদিন থেকে বাংলাদেশে একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম শেয়ারের মতো। আপনি শেয়ার একটা ধরে রাখলেন, আপনি যদি জানেন যে শেয়ারটার দাম বাড়বে, আপনি ধরে রাখার টেন্ডেন্সি বাড়বে যত দিন যায়। ধরুন আপনার কোনো টাকার প্রয়োজন, আপনি শেয়ারটা ভাঙবেন না। যদি দেখেন এটার মূল্য বাড়ছে এবং এটা বাড়বে আরও, আপনি ধার কর্য করে অন্য কিছু করার চেষ্টা করুন, কিন্তু আপনি শেয়ারটা ভাগবেন না। ডলারের ক্ষেত্রে তাই হয়েছে, দীর্ঘদিন থেকে ডলার ধাপে ধাপে বেড়েছে। আর এখন যে লক্ষণ দেখা যাচ্ছে, এক ধাক্কা যখন 7 টাকা বেড়ে গেল টাকা ডলারের মূল্য, তখন খুব স্বাভাবিকভাবে এই যে বললো না, অনেকে একজন মানি এক্সচেঞ্জে বলছেন যে অনেকে ডলার নিয়ে আসবে না। তো এটা 7 টাকা হচ্ছে, এটা কত দূর যায় আমি দেখতে চাইবো। সুতরাং আমার হাতে যদি ডলার থাকে, ওটা ধারণ করাই হলো এই মুহূর্তের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। যারা রেমিট্যান্স পাঠাবেন, এমনকি আমি হুন্ডি সরিয়ে রাখি, ব্যাংকিং চ্যানেলেও যদি পাঠান, উনি তো দেখছেন টাকা খুব ভোলাটাইল মুদ্রা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটার মূল্য 1-2 মাসের মধ্যেই কোথায় চলে যেতে পারে উনি সেটা বুঝতে পারেন। সুতরাং ব্যাংকিং চ্যানেলেও যে এটা 125 টাকায় কদিনের মধ্যে ঠেকবে না, তাকে বলছে। তাই যদি হয়ে থাকে, তাহলে উনিও টাকা ধরে রাখবেন। ফলে একটা ক্রাইসিস তৈরি হবে। এই ক্রাইসিসটা ডলারের মূল্যকে আরও বেশি বাড়িয়ে দেবে, টাকাকে আরও বেশি মূল্যহীন করে তুলবে। ঠিক এই ঘটনাগুলোই আসলে এখন ঘটছে। এর প্রভাব কী হবে এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। দরকার আবারও কথা বলবো, বাংলাদেশের তীব্র মূল্যস্ফীতি আছে। সেই মূল্যস্ফীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে নিশ্চয়ই আমরা ধারণা করতে পারছি। প্রত্যেক জিনিস মানে আমাদের একেবারে বেসিক কনজিউমার গুডস, ভোগ্যপণ্য সব আমরা আমদানি করি, আমাদের জ্বালানি আমদানি সব যদি আমরা যোগ করি, সিচুয়েশন কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র 3.5 বছরের মধ্যে মাথাপিছু আয় $277 উন্নীত করেছিলেন, যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন। কিন্তু আপনারা যদি দেখেন যে সেই সময় যারা জাতির পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। এরপর সর্বসাকুল্যে 91 সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র $6 বেড়েছিল। অর্থাৎ 76 সাল থেকে 91 সাল, এই দীর্ঘ সময় মাত্র $6 বাড়ে। সেটাও 91 সালে এসে, যখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পার্লামেন্টে সরকারি সেই সময়। এই ছিল বাংলাদেশের অবস্থা। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোনো পন্থা নাই যা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে, কিন্তু পারে নাই। সর্বশেষ গত 28 অক্টোবর আর একটা সমাবেশ দিয়েছিল এবং সেই সমাবেশ থেকে তারা সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু সেই ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়েছে। তারপর এসেছিল গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের সকল স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক শক্তি ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যবদ্ধ শক্তির সকল ষড়যন্ত্র চক্রান্ত
আজকে মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রতিহত করে আমাদের প্রান্তীয় নেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, বিরোধী দল অংশগ্রহণ করে নাই, কিন্তু তারপরেও আওয়ামী লীগ, নৌকা আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী লীগ এই নির্বাচন করে 42% মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং সেই ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছে কোন রাজনৈতিক দল নির্বাচন করলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করলে ভোট কেন্দ্রে আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে প্রমাণ করেছেন সেই আন্তর্জাতিক শক্তি যারা চেয়েছিল এই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মানুষ আসবে না এবং ভোটের পরের দিন বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে এই সরকারের পতন ঘটে ওই জামাত বিএনপি ষড়যন্ত্র চক্রান্ত করে তৃতীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতা এনে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।